এলিটের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দেখব ছত্রাক সম্পর্কে। এর আগে আমরা আর.এইচ. হুইটেকার যে 5 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন তার মধ্যে আমরা মনেরা, প্রোটিস্টা এই দুটো জিনিস পড়ে ফেলেছি। আজকে পড়বো ছত্রাক সম্পর্কে, যাকে ইংরেজিতে বলে ফানজাই। আর প্ল্যান্টি অ্যানিমেলিয়া তোমাদের সিলেবাসে আলাদা করে চ্যাপ্টারের মধ্যে ইনক্লুড করা আছে। তো আজকে আমরা ফানজাই সম্পর্কে পড়বো। এবার ছত্রাক কোনগুলো বা বাড়ির আশেপাশে কোন জিনিসগুলোকে আমরা সহজে ছত্রাক রূপে ভাবতে পারি বা গণ্য করতে পারি সেগুলো আমাদের জানতে হবে। অনেক সময় দেখবে যে পাউরুটির ওপর একটা হালকা সাদা মতো আস্তরণ পড়ে যায়, অথবা টক জাতীয় কোনো ফল যেমন লেবু অনেকদিন যদি রেখে দেওয়া হয় তাহলে তার মধ্যে হালকা একটু নীল নীল জাতীয় কিছু জিনিসের আমরা গ্রোথ দেখতে পাই, সেগুলো আসলে ছত্রাক। এখানে কয়েকটা ছবি দেখা আছে, দেখো পাউরুটির ওপর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, তারপরে ব্যাঙের ছাতার মতো টোডস্টুল, আর এটা হচ্ছে আমাদের পেনিসিলিয়াম। তো ছত্রাক বললে আমাদের মাথাতে এটাই আসে যে ছত্রাক হয়তো কোনো খারাপ কোনো জিনিস, কিন্তু সবকিছু জিনিসের যেমন ভালো দিক থাকে খারাপ দিকও থাকে, তেমন ছত্রাকেরও কিছু ভালো দিকও আছে খারাপ দিকও আছে। হ্যাঁ, ঠিক আছে যে সে অনেক রকমের আমাদের রোগ সৃষ্টি করতে পারে, খাবারকে নষ্ট করে দেয়, কিন্তু আবার কিছু কিছু ছত্রাক থেকে আমরা উপকারী জিনিস পেয়ে থাকি। যেমন পেনিসিলিয়াম থেকে আমরা পেনিসিলিন পাই, যেটা এক প্রকারের অ্যান্টিবায়োটিক। আবার ছত্রাক কি করে, বিভিন্ন ডেড অর্গানিজমের ওপর তারা বৃদ্ধি লাভ করে, তারপরে সেই সমস্ত মৃত জিনিসকে আস্তে আস্তে ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে পুরো আবার মাটির সাথে মিশে দেয়। তাহলে পৃথিবী থেকে আমরা বিভিন্ন রকমের উপাদান নিয়ে বিভিন্ন জীব তৈরি হয়। আবার সেই জীবের যখন মারা যায় তখন এই ছত্রাক আর ব্যাকটেরিয়া এরা দুজনে কি করে, এই সমস্ত যে ডেড ম্যাটেরিয়ালস আছে তাদেরকে আস্তে আস্তে ছোট ছোট টুকরো করে সেটাকে আবার পৃথিবীতেই ফিরিয়ে দেয়। আস্তে আস্তে আমরা দেখব ছত্রাকের বিভিন্ন বৈশিষ্ট্য। আমরা কিভাবে পড়বো, প্রথমে আমরা দেখব যে ছত্রাকের বাসস্থান, গঠন, পুষ্টি পদ্ধতি এবং জনন, এই 4টে জায়গায় আমাদের মেন ফোকাস থাকবে। প্রথমেই আমরা দেখে নিই যে এরা কোথায় থাকে। এরা সাধারণত উষ্ণ আর্দ্র জায়গায় জন্মায়। বাড়িতে আমরা কি করি, দেখবে যে কোনো খাবার যদি আনা হয়, সবজি হোক অথবা রান্না করা কোনো জিনিস, সেটাকে আমরা রেফ্রিজারেটরের মধ্যে রাখি। আমরা কেন শুধু রেফ্রিজারেটরের মধ্যেই রাখি? সবার মাথায় আসবে যে না, আমরা ঠান্ডা রাখার জন্য খাবারটাকে রেফ্রিজারেটরের মধ্যে রেখে দিই, কিন্তু শুধু ঠান্ডা করার জন্যই না, এই সমস্ত ছত্রাক যাতে কোন রকম ভাবে সেই খাবারে আক্রমণ করতে না পারে সেই জন্য আমরা খাবারকে ফ্রিজের মধ্যে রাখি। কারণ ছত্রাক যেহেতু উষ্ণ এবং আর্দ্র পরিবেশে তারা জন্মায়, তাই খাবারকে আমরা রেফ্রিজারেটরের মধ্যে অনেকদিন ধরে তাকে সুরক্ষিত রাখতে পারি। এই কারণেই এদের রেফ্রিজারেটরে রাখা হয়। এটা হচ্ছে ছত্রাকের গঠন। গঠনটা দেখো, কিছু এখানে জালের মতো রয়েছে, আবার একটা উপরের দিকে লম্বা মতো অংশ আছে। এটা আমরা ডিটেলসে পড়বো যে এদের গঠনটা কিরকম। ছত্রাক আমরা দেখেছিলাম যে মনেরা যেটা ছিল সেটা ছিল এককোষী আর প্রোক্যারিওটিক। তারপরে যখন মনেরার পর প্রোটিস্টা পড়লাম, সেটাও ছিল এককোষী কিন্তু ইউক্যারিওটিক। এই প্রথমবার আমরা দেখব যে ছত্রাকের মধ্যে যে সমস্ত জীবেরা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ইউক্যারিওটিক আর বহুকোষী সূত্রাকার হয়। বহুকোষী বলতে কি, এরা একটার বেশি কোষ দিয়ে গঠিত, তাই এরা বহুকোষী। তাহলে কোয়েশ্চেন এরকম আসতে পারে যে আর.এইচ. হুইটেকারের প্রথম কোন রাজ্যে আমরা বহুকোষী জীবেদের দেখতে পাই? উত্তর হবে ছত্রাক। যেহেতু এরা ইউক্যারিওটিক, তাই ইউক্যারিওটিক হওয়ার জন্য প্রধান বৈশিষ্ট্য কি, এদের সুগঠিত নিউক্লিয়াস থাকবে। এছাড়া বিভিন্ন রকমের পর্দা ঘেরা কোষাঙ্গাণুও থাকবে। কিন্তু এরা মাল্টিসেলুলার হলেও, মাল্টিসেলুলার মানে বহুকোষী হলেও, এদের মধ্যেও একটা ব্যতিক্রম দেখা যায়, সেটা হলো ইস্ট। ইস্ট কেবলমাত্র একমাত্র এদের মেম্বার যে এককোষী। তাহলে এরকম একটা কোয়েশ্চেন আসতেই পারে যে এককোষী ছত্রাকের উদাহরণ কি? ইস্ট। এই যে কোষটা আমরা দেখছি, এই কোষটাকে যদি একটু আমরা বড় করে দেখি তাহলে দেখব এটা একটা ছত্রাকের কোষ। এই কোষের বাইরে আবার আরেকটা লেয়ার থাকে, এইটা আমাদের কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের প্রধান যে উপাদান সেটা কাইটিন। আবার কাইটিন ন্যাক দিয়ে তৈরি। ন্যাকটা কি?
ন্যাগ হচ্ছে, ন্যাগের পুরো নাম হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। এইটা দিয়ে আমাদের কাইটিন তৈরি। ধরো এটা একটা এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন বা ন্যাগ। এইরকম ভাবে পরপর ন্যাগ গুলো যুক্ত হয়ে হয়ে পুরো কাইটিন তৈরি করে। তাহলে এই এক একটা ন্যাগকে আমরা বলতে পারি মনোমার, আর পরপর এই ন্যাগগুলো যুক্ত হয়ে তৈরি করছে কাইটিন। তাহলে কাইটিনটা হচ্ছে একটা পলিমার, ঠিক পুঁতির মালার মতো। যেমন পুঁতির মালাতে এক একটা পুঁতি পরপর পরপর যুক্ত করে একটা পুরো মালা তৈরি হয়, ঠিক তেমনই এখানে ন্যাগ পরপর যুক্ত হয়ে কাইটিন নামক এই পলিমারটা তৈরি করছে। আর ফাঙ্গাসের ক্ষেত্রে কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কাইটিন। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা ওদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান পড়েছিলাম পেপটাইডোগ্লাইকেন, আর গাছেদের ক্ষেত্রে কোষ প্রাচীরের মুখ্য উপাদান ছিল সেলুলোজ, কিন্তু ছত্রাকের ক্ষেত্রে হচ্ছে কাইটিন। এরপর দেখব যে কোষের মধ্যে এরা গ্লাইকোজেন সঞ্চয় করে রাখে। প্রাণী কোষের মধ্যে, মানে যারা উন্নত শ্রেণীর প্রাণী হয় যেমন আমরা কিন্তু কোষের মধ্যে গ্লাইকোজেন সঞ্চয় করে রাখতে পারি। গ্লাইকোজেন সঞ্চয় করে রাখলে আমাদের কি সুবিধা হয়? অনেক সময় কি হয়, আমরা তো উপোস করি, বিভিন্ন পুজো পার্বণ হোক অথবা অনেকে রোজা রাখার সময় উপবাস করে, তখন শরীরে তো এনার্জির প্রয়োজন হয়। তখন এই যে সঞ্চিত গ্লাইকোজেন আছে সেটাকে আমরা আস্তে আস্তে ভেঙে 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 কিন্তু আমরা গ্লাইকোজেনটাকে থেকে শক্তি পাই। সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন যাবতীয় কাজ করতে পারি। ঠিক তেমনি ছত্রাকের ক্ষেত্রে গ্লাইকোজেন এরা স্টোর করে রাখতে পারে। এরপর আমরা দেখব যে ছত্রাকের গঠনটা আসলে কেমন। আমরা কোষ সম্পর্কে জানলাম, কোষের প্রকৃতি জানলাম যে সেটা ইউক্যারিওটিক প্রকৃতির, বহুকোষী হয়, কিন্তু আসলে এরা কেমন দেখতে হয় সেটা এবার দেখে নেব। এই ছবিটাতে দেখো যে জালের মতো কিছু জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। আসলে ছত্রাকের মধ্যে এরকম কিছু সূত্রাকার জিনিস দেখতে পাওয়া যায়। বড় করে দেখলে এরকম হবে জিনিসটা, ঠিক বড় করে দেখলে এইরকম লম্বা সুতোর মতো দেখতে পাওয়া যাবে, আর এগুলো হচ্ছে নিউক্লিয়াস। এই সুতোর মতো যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি একে আমরা বলি হাইফি। এই হাইফি আবার একসাথে জোট বেঁধে নেটওয়ার্ক বা জালের মতো তৈরি করে। ঠিক দেখো এখানে জালের মতো তৈরি করেছে, একে আমরা বলবো মাইসিলিয়াম। তাহলে মাইসিলিয়াম কি? মাইসিলিয়াম হচ্ছে হাইফিরি নেটওয়ার্ক বা জালের মতো এক ধরনের গঠন, এটা হচ্ছে মাইসিলিয়াম। এখানে মাইসিলিয়াম গুলো আমি এরকম লম্বা লম্বা করে হরাইজন্টালি এঁকেছি, এরকমও হতে পারে। আবার অনেক সময় মাইসিলিয়াম কি করে, এরকম আপওয়ার্ড কিছু গঠন তৈরি করে। ঠিক যেমন এখানে দেখতে পাচ্ছি এই মাইসিলিয়াম গুলো লম্বা হয়ে কিছু উপরের দিকে গঠন তৈরি করছে, সেটাকে আমরা বলি ফ্রুটিং বডি। তাহলে মাইসিলিয়াম আমাদের দুই প্রকারের হতে পারে, একটা এরকম হরাইজন্টাল ভাবে থাকতে পারে, আবার আপরাইট হিসেবেও থাকতে পারে, যেটাকে আমরা বলছি ফ্রুটিং বডি। এটা হচ্ছে আমাদের পুরো একটা গঠন। আর সূত্রাকার বলতে যে এরকম লম্বা সুতোর মতো যেহেতু আমরা দেখতে পাই, তাই সাধারণত এরা সূত্রাকার হয়। কেবল মাত্র ইস্ট হচ্ছে এককোষী, বাকি সবাই হচ্ছে বহুকোষী। এরপর দেখবো যে ছত্রাকের পুষ্টি পদ্ধতি কি রকম। পুষ্টি পদ্ধতি বলতে কি বোঝায়, যে ছত্রাক কিরকম ভাবে তার খাবারটাকে সংগ্রহ করে, সে নিজে তৈরি করে না অন্য কারোর থেকে সে খাবার সংগ্রহ করে, অন্য কারোর ক্ষতি করে না অন্য কাউকে সাহায্য করে, সেটা দেখবো। ছত্রাকের পুষ্টি পদ্ধতিতেও কিন্তু আমরা অনেক রকমের বৈচিত্র্য দেখতে পাই। কিরকম? ছত্রাক সাধারণত এদের পুষ্টি পদ্ধতি হেটেরোট্রফিক। হেটেরোট্রফিক বলতে বোঝায় যে এরা খাবারের জন্য অন্যের ওপর নির্ভরশীল। হেটেরোট্রফিক পুষ্টি পদ্ধতির মধ্যেও অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে প্রথম হচ্ছে মৃতজীবী। এবার মৃতজীবী বলতে কি বোঝায়? মৃতজীবী হলো যে ছত্রাক কি করে, কোনো পচা বা পচনশীল কোনো জিনিসের ওপর সে বৃদ্ধি লাভ করে। ধরো সে দেখলো যে এরকম কোথাও একটা পচা পাতা পড়ে আছে, সেখানে ছত্রাক আসবে, ছত্রাক এসে এখানে গ্রো করবে। গ্রো করার পর কি করবে, ছত্রাক তার নিজের দেহ থেকে এনজাইম বা উৎসেচক বের করবে। এই এনজাইমটা কি করবে, এই যে পাতাটা আছে এটাকে টুকরো টুকরো করে ভেঙে দেবে। তারপরে এই খাবারটা, এই যে টুকরো করে এই যে ভাঙা জিনিসটা পড়ে থাকলো, সেটা এই ছত্রাক শোষণ করে নেবে, সেখান থেকে সে পুষ্টি লাভ করবে। তাহলে ছত্রাকের ক্ষেত্রে কি দেখলাম, যে সে আগে নিজের দেহ থেকে উৎসেচকটা বের করছে, বের করার পর পচা জিনিসটাকে আরো ছোট টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছে, ভেঙে নেওয়ার পর সেটাকে গ্রহণ করছে। এখানে মনে রাখবে, এ সবসময় এই যে মৃতজীবী পদ্ধতি আছে সেই ক্ষেত্রে
ডেড অর্গানিক মানে মৃত জৈবিক পদার্থ থেকে পুষ্টিরস শোষণ করে মৃতজীবী প্রক্রিয়ার মাধ্যমে সে তার পুষ্টি পদ্ধতিটাকে সম্পন্ন করে। এছাড়া হেটারোট্রফিক পদ্ধতির আরো একটা দিক রয়েছে, সেটা হচ্ছে পরজীবী। পরজীবী বলতে কি? পরজীবী বলতে এখানে ছত্রাক কি করবে, কোনো একটা হোস্ট সেল বা পোষক দেহে সে আশ্রয় লাভ করবে, কিন্তু সেই পোষক কোষের আবার বিনিময়ে তাকে কি দেবে? তাকে কিছুই দেবে না, বরং উল্টে তার ক্ষতি করবে। পরজীবীর ক্ষেত্রে কি হয়, ছত্রাক থাকবে, তার সাথে থাকবে কোনো প্ল্যান্ট অথবা অ্যানিমাল। ছত্রাক সেই প্ল্যান্ট বা অ্যানিমালের দেহে গিয়ে বসবাস করবে, তার থেকে পুষ্টিরস শোষণ করবে, কিন্তু উল্টে সেই পোষক কোষেরই ক্ষতি করবে। এখানে কিন্তু এই পোষক কোষ হবে লিভিং। মৃত জীবের ক্ষেত্রে আমরা কি দেখলাম? মৃত জীবের ক্ষেত্রে দেখলাম যে কোনো ডেট, কিন্তু সেটাও জৈবিক পদার্থ, ডেট অর্গানিক ম্যাটারের ওপর সে নির্ভর করে তার পুষ্টিরস সংগ্রহ করছিল। এইখানে দেখবো পোষক কোষ হবে লিভিং, একদিকে সে আশ্রয় নিচ্ছে, উল্টে ক্ষতি করছে। এই ধরনের সম্পর্ককে বলা হয় পরজীবিতা, আর এরা এই ধরনের পুষ্টি পদ্ধতিকে বলা হয় পরজীবী পুষ্টি। আরেকটা হচ্ছে এদের মিথজীবী। মিথজীবীতে কি হয়, ধরো ছত্রাক রয়েছে আর সাথে অন্য আরেকটা অর্গানিজম রয়েছে। ছত্রাক কি করবে, ছত্রাক একেও হেল্প করবে, এ আবার ছত্রাককেও হেল্প করবে। ঠিক কিরকম, ধরো বাড়িতে তোমাদের কোনো ভাই বোন রয়েছে, তুমি তাকে বললে যে তুই এক কাজ কর, আমার অ্যাসাইনমেন্টের কিছু কাজ করে দে, বদলে আমি তোকে একটা চকলেট খাওয়াবো বা আইসক্রিম খাওয়াবো। তাহলে কি হলো, তোমার ভাই তোমাকে অ্যাসাইনমেন্টেও সাহায্য করে দিল, আর উল্টে তাকেও তুমি একটা চকলেট বা আইসক্রিম দিয়ে তাকে হেল্প করলে, তাহলে দুজনেই দুজনকে হেল্প করছো। তেমনি এখানেও ছত্রাক একে হেল্প করছে, আবার এ ছত্রাককে হেল্প করছে। এই ধরনের যে সম্পর্ক রয়েছে, যেখানে দুজনেই দুজনকে সাহায্য করবে, কোনো রকম ক্ষতি করবে না, তাকে আমরা বলি মিথজীবিতার সম্পর্ক। তাহলে মিথজীবী সম্পর্কের মাধ্যমে বা এই পদ্ধতিতেও কিন্তু ছত্রাক পুষ্টি লাভ করতে পারে। এখানে আমরা দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে লাইকেন আর একটা হচ্ছে মাইকোরাইজা। লাইকেন মাইকোরাইজা দুটো আলাদা আলাদা জিনিস। প্রথমে আমরা লাইকেন সম্পর্ক দেখব। লাইকেনের ক্ষেত্রে কি হয়, ধরো এরকম ছত্রাকের হাইফি রয়েছে, এর মাঝখানে এরকম কিছু শৈবাল। ছত্রাক কি করে, ছত্রাক মাটি থেকে জল, খনিজ লবণ ইত্যাদি শোষণ করে শৈবালকে দেয়। যেহেতু শৈবাল ফটোসিনথেটিক, অর্থাৎ শৈবালের দেহে যেহেতু ক্লোরোফিল থাকে, তাই সে নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে। বদলে শৈবালের কাছে যখন জল আর খনিজ লবণ পৌঁছে গেছে, তখন শৈবাল কি করে, খাবার তৈরি করে, সেই খাবারটা আবার ছত্রাককে দেয়। তাহলে জল আর খনিজ লবণ ছত্রাকের মাধ্যমে শৈবালের কাছে পৌঁছে যায়, শৈবাল সেই জল আর খনিজ লবণ নিয়ে খাবার তৈরি করে সেটা ছত্রাককে দেয়। এইভাবে দুজনেই দুজনের উপকার করে, আর এর মাধ্যমে তারা একসাথে গ্রো করে। পরবর্তী চ্যাপ্টার গুলোতে দেখবে, যখন আমরা অ্যালগি সম্পর্কে বা শৈবাল সম্পর্কে পড়বো, তখন দেখবো যে অ্যালগি কি হয়, সাধারণত জলে অথবা কোনো স্যাঁতসেঁতে জায়গায় জন্মায়, কিন্তু একসময় তারা ঠিক করে যে তারা কোনো একটা মাটিতে অথবা স্থলে গিয়ে তারা জন্ম নেবে। কিন্তু এমন কিছু শৈবাল আছে যেগুলো কি হয়, যে কোনো শক্ত কোনো পাহাড়ি এলাকায় বা পাথরের মধ্যে তারা জন্মায়। সেই সমস্ত জায়গায় মাটি যেহেতু অনেক শক্ত, পাথর আছে, সেখানে তো আর অ্যালগি সহজেই মাটি থেকে জল বা খনিজ লবণ শোষণ করতে পারবে না। তাই কি হয়, এদের সাথে ছত্রাক থাকে। ছত্রাকের হাইফি গুলো যেহেতু খুব সরু সরু হয়, সহজেই এরা মাটির মধ্যে প্রবেশ করে সেখান থেকে জল এবং খনিজ লবণ শোষণ করতে পারে। খনিজ লবণ এবং জল শোষণ করার পরে সেটা শৈবালকে দিয়ে দেয়, দিয়ে তারা একসাথে এভাবে বসবাস করে এবং একে অপরের উপকার করে বেঁচে থাকে। এই ধরনের অ্যাসোসিয়েশনকে বলা হয় মিথজীবিতা। এই লাইকেন, এখানে লাইকেনের ছবি দেওয়া আছে, এটা সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখা যায়। এরপর দেখব মাইকোরাইজা। মাইকোরাইজাও হচ্ছে এক ধরনের মিথজীবিতার সম্পর্ক। মাইকোরাইজাতে কি হয়, এখানে উচ্চ শ্রেণীর উদ্ভিদের সাথে ছত্রাকের এই ধরনের সম্পর্ক দেখা যায়। মাইকোরাইজাতে কি হয়, এই যে উদ্ভিদ আছে, এদের যে মূল আছে, এই মূলের সাথে এইখানে ছত্রাকগুলো লেগে থাকে। ফলে কি হয়, ঠিক একই রকম ভাবে এরাও মাটি থেকে জল, খনিজ লবণ ইত্যাদি শোষণ করে এই গাছটাকে দেয়। এই গাছটা আবার কি করে, খাবার তৈরি করে
ছত্রাককে দেয়। তাহলে এখানেও দেখতে পেলাম কেউ কিন্তু কারো ক্ষতি করছে না, একজন আরেকজনকে হেল্প করার মাধ্যমে তারা একসাথে গ্রো করছে। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে এখানে একটা, যে আমরা লাইকেনের ক্ষেত্রে দেখলাম যে অ্যালগি মাটি মানে পাথুরে জমির মধ্যে সহজে বিস্তার লাভ করতে পারে না, তার মাটি থেকে সে জল অথবা খনিজ লবণ সহজে শোষণ করতে পারে না। কিন্তু বড় বড় যে সমস্ত উদ্ভিদ রয়েছে তাদের মূল তো মাটির অনেক গভীরে পৌঁছয়, তাহলে তো সে তো সহজে জল আর খনিজ লবণ শোষণ করে নিতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, দেখা যায় যে এর মধ্যে যদি ছত্রাকের গ্রোথ আমরা দেখি, ছত্রাক এর সাথে থাকলে কি হয়, এদের সারফেস এরিয়াটা অনেকটা বৃদ্ধি পায়, যার ফলে এরা অনেক পরিমাণে খনিজ লবণ আর জল কিন্তু সহজে শোষণ করতে পারে। কোন ধরনের উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের সম্পর্ক দেখা যায়? এক হচ্ছে অর্কিড, আরেকটা হচ্ছে পাইনাস। এই দুটো উদ্ভিদের সাথে কিন্তু ছত্রাক মিথজীবিতার সম্পর্ক দেখায়। এরপর আমরা দেখব ছত্রাকের জনন পদ্ধতি সম্পর্কে। সাধারণত দেখেছি যে জনন দুই প্রকারের হয়, অযৌন জনন এবং দুই হচ্ছে যৌন জনন। অযৌন জনন বলতে কি বুঝি? অযৌন জনন সাধারণত রেণুর মাধ্যমে হয়ে থাকে, আর যৌন জনন হয় দুটো গ্যামেটের মিলনের ফলে। এখানে থাকবে গ্যামেট, আর অযৌন জনন হয় স্পোর বা রেণু তৈরির মাধ্যমে। অযৌন জননের অনেকগুলো ভাগ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জননে কি হয়? অঙ্গজ জনন অযৌন জননেরই একটা প্রকারভেদ। এখানে ধরো এরকম হাইফা রয়েছে, এবার একটা হাইফাকে যদি আমি বড় করে এইভাবে দেখাই তাহলে দেখতে ঠিক এইরকম হবে। এবার ধরো মাঝখান থেকে হাইফাগুলো মাঝখান থেকে কেটে গেছে, তাহলে এই প্রত্যেকটা থেকে আবার এরকম হাইফা বা হাইফি তৈরি হবে। এটা হচ্ছে অঙ্গজ জনন। একে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলে। ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে আমরা দেখলাম যে এখানে অনেকগুলো টুকরো টুকরো জিনিস যেহেতু তৈরি হচ্ছে, তাই একে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। অযৌন জননের আরো একটা পদ্ধতি হচ্ছে বাডিং। বাডিং কিন্তু এই বহুকোষী হাইফির ক্ষেত্রে বা ছত্রাকের ক্ষেত্রে দেখা যায় না। বাডিং দেখা যায় ইস্টের মধ্যে। কি হয়? ইস্ট কোষ থাকে এরকম ভাবে, এখানে দেখতে পাচ্ছ ইস্টের মধ্যে এরকম আরেকটা ছোট্ট কুড়ির মতো জিনিস তৈরি হয়, এটাকে বলা হয় বাড। এই বাড কি করে? প্রতিকূল পরিবেশে এসে আবার দুটো ইস্ট তৈরি করে। তাহলে বাডিং এর মাধ্যমে ইস্টে কিন্তু জনন সম্পন্ন করে। অযৌন জননের আরো একটা ভাগ হচ্ছে ফিশন। ফিশনে কি হয়? এখানেও একটা কোষ রয়েছে, কোষের মধ্যে যে জেনেটিক বস্তু রয়েছে সেটা সংখ্যায় দ্বিগুণ হয়েছে, আস্তে আস্তে কোষটা মাঝখান থেকে দুটো ভাগে ভাগ হচ্ছে, দুটো ভাগে ভাগ হওয়ার পর তারপরে এটা দুটো আলাদা আলাদা কোষ তৈরি করছে, এইটা হচ্ছে ফিশন। এটাও ইস্টের মধ্যেই দেখা যায়। এছাড়া অযৌন জননের সাধারণত অযৌন জনন হয় রেণুর মাধ্যমে। তাহলে আমরা আগে জেনে নিই রেণু কি। রেণু হলো সিঙ্গেল সেল বা এক কোষে এবং হ্যাপ্লয়েড। তাহলে এখানে জানতে হবে হ্যাপ্লয়েড জিনিসটা কি। আমাদের যারা উন্নত শ্রেণীর প্রাণী হয় তাদের ক্ষেত্রে দুই ধরনের কোষ থাকে, এক হচ্ছে দেহকোষ, আরেকটি হচ্ছে জনন কোষ। প্রত্যেকটা কোষের মধ্যে তাদের নিউক্লিয়াসের ভেতরে এরকম ক্রোমোজোম থাকে, কিন্তু দেহকোষের মধ্যে যে ক্রোমোজোম থাকে সেটা হয় 2n, আর জনন কোষের মধ্যে যে ক্রোমোজোম থাকে সেটা হয় n। যেমন মানুষের ক্ষেত্রে দেহকোষের মধ্যে 2n সমান সমান হচ্ছে 46, তাহলে জনন কোষে n সমান সমান কত হবে? 46/2 সমান 23। তাহলে জনন কোষে থাকে 23টা আর দেহকোষে থাকে 46টা ক্রোমোজোম। এই 2n কে বলা হয় ডিপ্লয়েড আর n কে বলা হয় হ্যাপ্লয়েড। ঠিক তেমনি রেণুর মধ্যে থাকে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। তাহলে দেখে নেব যে ছত্রাকের মধ্যে রেণুর সাহায্যে কিভাবে অযৌন জনন সম্পন্ন হয়। আরো একটা জিনিস মনে রাখবে যে কোষ বিভাজন আমাদের দুটো পদ্ধতিতে হয়, এক হচ্ছে মাইটোসিস, আরেকটা হচ্ছে মিওসিস। মাইটোসিসের ক্ষেত্রে কি হয়? মাইটোসিসে 2n থেকে 2n তৈরি হতে পারে অথবা n থেকে n তৈরি হতে পারে, কিন্তু মিওসিস থেকে 2n থেকে n তৈরি হয়। মানে কি? ধরো এখানে একটা কোষ আছে, এর মধ্যে 2n সংখ্যক ক্রোমোজোম আছে। এখানে যদি মাইটোসিস হয়
মাইটোসিস হওয়ার পরে কোষ বিভাজন মানে কি, একটা থেকে দুটো তৈরি হবে, দুটো থেকে আবার চারটে কোষ তৈরি হবে। তো মাইটোসিস হলে এখানেও 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে, আর দ্বিতীয় যে কোষ রয়েছে সেখানেও 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে। কিন্তু যদি এখানে ধরো মিওসিস হচ্ছে, মিওসিস হলে এটা অর্ধেক হয়ে যাবে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। তাহলে এবার চলে আসি অযৌন জনন। অযৌন জনন কি বললাম, ছত্রাকের ক্ষেত্রে রেণুর মানতে হবে। আর রেণু কি, রেণু হলো সিঙ্গেল সেল আর হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে হচ্ছে, এবার দেখে নেব যে অযৌন জনন কিভাবে হয়। ধরো এখানে হাইফি রয়েছে, হাইফি কি করে, এরকম মাইসেলিয়াম, আর এইটা হচ্ছে আমাদের ফ্রুটিং বডি। এই ফ্রুটিং বডির মধ্যেই কিন্তু রেণু তৈরি হবে। এই রেণুগুলো বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ে আবার হাইফি তৈরি করবে। হাইফিও এই ক্ষেত্রে এন হবে, মাইসেলিয়ামও এই ক্ষেত্রে এন। আর মাইসেলিয়াম থেকে এই যে রেণু তৈরি হচ্ছে এটাও কিন্তু মাইটোসিস পদ্ধতির মাধ্যমেই হবে। আমরা একটু আগেই দেখেছি মাইটোসিস পদ্ধতিতে 2n থেকে 2n হয় অথবা n থেকে n হয়, তাই রেণুও হবে n। যেহেতু হাইফি n, মাইসেলিয়াম n, ফ্রুটিং বডি n, রেণুও এই ক্ষেত্রে n হবে। অর্থাৎ অযৌন জনন রেণুর মাধ্যমে হলেও সেখানে কিন্তু মিওসিস পদ্ধতি হয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। অযৌন জননের ক্ষেত্রে এই ক্ষেত্রে সবসময় মাইটোসিস হবে। তাহলে এই ছিল আমাদের অযৌন জনন। এবার একটু দেখে নিই যে এই রেণু কত প্রকারের হতে পারে। আমরা যদি দেখি তাহলে দেখব রেণুকে অনেক রকম ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। এক হচ্ছে রেণু সচল অথবা অচল। যদি দেখি রেণুর মধ্যে ফ্ল্যাজেলা রয়েছে তাহলে সেটাকে আমরা বলবো সচল রেণু। আর যদি দেখি যে রেণুর মধ্যে কোনো রকম ফ্ল্যাজেলা নেই সেটা হচ্ছে অচল রেণু। অচল রেণুকে আবার বলা হয় অ্যাপ্ল্যানোস্পোর, আর সচল রেণুকে বলা হয় জুস্পোর। এটা একভাবে ক্লাসিফিকেশন হলো। আরেকটা হতে পারে এন্ডোস্পোর অথবা এক্সোস্পোর। যদি দেখি রেণুর বাইরে আবরণ রয়েছে তাহলে তাকে আমরা বলবো এন্ডোস্পোর। যদি রেণুর বাইরে কোনো রকম আবরণ না থাকে তাকে বলবো এক্সোস্পোর। তাহলে এই ছিল আমাদের রেণুর ক্লাসিফিকেশন। অযৌন জনন আমাদের হয়ে গেছে। এরপরে দেখব যে ছত্রাকের মধ্যে যৌন জনন কিভাবে হয়। যৌন জনন বলতেই বোঝায় যে কোনো জীবের ক্ষেত্রে সেখানে গ্যামেটের মিটিং হবে। উন্নত প্রাণীর ক্ষেত্রে কি হয়, স্পার্ম বা পুং গ্যামেট এবং ওভাম বা স্ত্রী গ্যামেটের মিলন হয়, যার ফলে তৈরি হয় জাইগোট। স্পার্ম হচ্ছে এন, ওভামও হচ্ছে এন, এন এন মিলে তৈরি করবে 2n, অর্থাৎ জাইগোট হচ্ছে আমাদের 2n। ছত্রাকের ক্ষেত্রে আমরা দেখেছি যে ছত্রাক বহুকোষী। এরকম কোষগুলো পরপর যুক্ত হয়ে কিছু লুজ টিস্যু তৈরি করে। টিস্যু কি, টিস্যু হচ্ছে অনেকগুলো কোষ একসাথে জমা হয়ে টিস্যু বা কলা তৈরি করে, আর এদের কাজ একই রকমের হয়। তাহলে ছত্রাকের ক্ষেত্রে আমরা দেখি যে কিছু টিস্যু গঠন করে, কিন্তু ছত্রাকের মধ্যে কোন রকম অঙ্গ আমরা দেখতে পাই না। অঙ্গ বা অর্গ্যান কোন রকম এই সমস্ত জিনিস কিন্তু থাকে না, কিছু লুজ টিস্যু থাকে। ছত্রাকের মধ্যে যৌন জনন কিভাবে সম্পন্ন হয়, ছত্রাকের মধ্যে এরা কি করে, ধরো এটা একটা হাইফি রয়েছে, আবার এখানে আরো একটা হাইফি রয়েছে। যৌন জনন হওয়ার ক্ষেত্রে দুজনেই কিন্তু একই ধরনের ছত্রাক হতে হবে। মানে প্রথমে এটা ধরো যদি পেনিসিলিয়াম হয়, এটাও কিন্তু পেনিসিলিয়ামই হবে। পেনিসিলিয়ামের সাথে কখনো ইস্টের কিন্তু যৌন জনন হবে না। অর্থাৎ এখানে একই রকমের মেটিং টাইপ বলতে একই ধরনের প্রজাতি। যেহেতু আমরা যৌন জনন পড়ছি তাহলে নিশ্চয়ই এখানে গ্যামেট তৈরি করতে হবে। গ্যামেট কি করে তৈরি হয়, এই হাইফি থেকে এরা গ্যামেট তৈরি করে। গ্যামেট হচ্ছে এন। এবার এই দুটো হাইফি মিলে গিয়ে তৈরি করে জাইগোট। কিন্তু জাইগোট তৈরি করার আগেও আমরা আরো কয়েকটা স্টেজ পড়ে নেব। সেটা হচ্ছে যে প্রথমে দুটো এরকম ভাবে নিউক্লিয়াস থাকে, তারপরে গিয়ে তৈরি হয় জাইগোট। অর্থাৎ প্রথমে হাইফি থেকে তৈরি হয় গ্যামেট,
প্রত্যেকেই হচ্ছে এন। এটাও একটা কোষ, এটাও আরেকটা কোষ, দুটো কোষ মিলিত হলো। তাহলে এই কোষের মধ্যে যেমন নিউক্লিয়াস রয়েছে, এখানেও নিউক্লিয়াস আছে, ঠিক একই রকম ভাবে এরও সাইটোপ্লাজম রয়েছে, এরও সাইটোপ্লাজম আছে। এই দুটো যখন একসাথে মেট করবে, একটা কোষের মধ্যে দুজনের নিউক্লিয়াস আসবে, আবার এর মধ্যে দুটো কোষেরই সাইটোপ্লাজম আসবে। এই সাইটোপ্লাজমের যে একসাথে হওয়া বা এই যে স্টেজটা আমরা দেখতে পাই, একে আমরা বলি প্লাজমোগ্যামি। প্লাজমোগ্যামি মানে যেখানে দুটো কোষের সাইটোপ্লাজম ফিউজড হচ্ছে। আর এইখানে যে স্টেজ দেখতে পাচ্ছি যেখানে দুটো নিউক্লিয়াস রয়েছে, একে বলে ডাইক্যারিয়ন। যেহেতু ডাই কথার অর্থ হচ্ছে দুই, আর ক্যারিয়ন বলতে বোঝায় নিউক্লিয়াসকে, তাই এই স্টেজটাকে আমরা বলবো ডাইক্যারিয়ন। এরপরে কি হয়, এখানে জাইগোট তৈরি হয়। জাইগোট তৈরি হওয়ার পরে এখানে মিওসিস হয়। মিওসিস হওয়ার পর আবার একই রকম ভাবে এরা রেণু তৈরি করবে। মিওসিস হলে এটা এন হয়ে যাবে, এখান থেকে আবার হাইফি তৈরি হবে। এটা হচ্ছে আমাদের যৌন জনন। এই যে ডাইক্যারিয়ন তৈরি হচ্ছে, এই স্টেজটাকে আবার বলা হয় ক্যারিওগামি। তাহলে যৌন জননকে যদি আমরা স্টেপ ওয়াইজ ভাগ করতে চাই, তাহলে আমরা কি কি দেখতে পাবো? এক হচ্ছে প্লাজমোগ্যামি, দুই হচ্ছে ক্যারিওগ্যামি, আর তিন হচ্ছে মিওসিস। প্লাজমোগ্যামি মানে যেখানে সাইটোপ্লাজম ফিউজ করছে। ক্যারিওগ্যামিতে কি করছে? ক্যারিওগ্যামিতে নিউক্লিয়াস দুটো ফিউজ করছে, যার ফলে আমরা ডাইক্যারিয়ন এই স্টেজটা পাচ্ছি। আর মিওসিসে কি করছে? নিউক্লিয়াসটা ফিউজ করার পর যে আমরা জাইগোটটা পেয়েছিলাম, সেটা মিওসিসের পরে আবার গিয়ে স্পোর তৈরি করছে। তাহলে এই হচ্ছে আমাদের যৌন জননের ধাপ, প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস। এরপর দেখে নেব ছত্রাকের শ্রেণীবিন্যাস। ছত্রাককে কতগুলো আবার ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগটা করা হয়েছে তাদের জনন পদ্ধতির উপর নির্ভর করে, মেনলি জনন পদ্ধতি, এছাড়াও তাদের কোষের আকার কিরকম সেই হিসেবেও কিন্তু এদেরকে ভাগ করা হয়ে থাকে। আমরা যদি ছত্রাকের শ্রেণীবিন্যাস দেখি, তাহলে দেখব যে একদল রয়েছে যারা যৌন জনন দেখাতে পারে, আরেক দল রয়েছে যারা যৌন জনন দেখাতে পারে না। যারা যৌন জনন দেখাতে পারে না তাদেরকে ডিউটেরোমাইসিটিস এই গ্রুপে রাখা হয়েছে, আর যারা যৌন জনন দেখায় তাদেরকে আবার দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। এক হচ্ছে অ্যাসেপ্টেড আর দুই হচ্ছে সেপ্টেড। তাহলে ভাগগুলোতে যাওয়ার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে অ্যাসেপ্টেড কোনগুলো আর সেপ্টেড কোনগুলো। আমি যখন এইভাবে হাইফির ছবি আঁকছিলাম, তখন দেখিয়েছিলাম যে প্রত্যেকটা কোষের মধ্যে একটা করে এরকম নিউক্লিয়াস রয়েছে। প্রত্যেকটা কোষ দেখো দাগের মাধ্যমে আমি আলাদা করেছি। এই যে প্রাচীরটা রয়েছে, এই প্রাচীরের মাধ্যমে এদেরকে অ্যাসেপ্টেড অথবা সেপ্টেড বলা হয়। যদি হাইফির মধ্যে এইরকম প্রাচীর থাকে যার মধ্যে কোষগুলো আলাদা আলাদা হয়ে যায়, তাকে আমরা বলবো সেপ্টেড হাইফি। যদি দেখি কোষের মধ্যে কোনো রকম এরকম প্রাচীর নেই, অর্থাৎ একটাই কোষে আমরা অসংখ্য নিউক্লিয়াস যদি দেখতে পাই, তাহলে তখন তাকে আমরা বলবো অ্যাসেপ্টেড হাইফি। আর এই যে স্টেজটা আমরা দেখতে পাচ্ছি যেখানে একটাই কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস রয়েছে, একে বলা হয় সিনক্যারিয়ন। এরপরে আমরা প্রত্যেকটা গ্রুপ সম্পর্কে এক এক করে আলোচনা করব। প্রথমেই দেখে নেব যে যৌন জনন যারা করতে পারে তাদের গ্রুপটা আগে আমরা প্রথমে পড়বো, তারপরে যারা অযৌন জনন করতে পারে মানে যাদের মধ্যে যৌন জনন নেই তাদের পরে পড়বো। যৌন জনন যাদের করতে পারে তাদের মধ্যে প্রথমেই আমরা দেখে নেব ফাইকোমাইসিটিস। ফাইকোমাইসিটিসের যদি আমরা বাসস্থান দেখি, তারা কি হয়, যে আমরা এমনিই জানি যে ছত্রাক আর্দ্র স্যাঁতসেঁতে জায়গায় জন্মায়, এরা জলেও থাকতে পারে, আবার পচনশীল বস্তুর উপরেও জন্মায়। এখানে কিছু ছবি দেওয়া আছে। এরা উদ্ভিদ দেহে বাধ্যতামূলক পরজীবী রূপে থাকে। আমরা এতক্ষণ পড়েছি যে পরজীবী কি। পরজীবী মানে অন্য কোনো কোষের গিয়ে বা অন্য কোনো জীবদেহে গিয়ে তারা আক্রমণ করবে, সেখান থেকে তারা পুষ্টিরস সংগ্রহ করবে, আশ্রয় নেবে, কিন্তু সেই পোষক কোষের ক্ষতি করবে বা পোষক কোষের মধ্যে কোনো রকম রোগ সৃষ্টি করবে। কিন্তু বাধ্যতামূলক কথাটার অর্থ হলো যে এরা যে উদ্ভিদ দেহে বাসা বাঁধে একমাত্র তাদের সাহায্যে এরা বেঁচে থাকতে পারে। এই সমস্ত উদ্ভিদরা যদি না থাকে এরা কিন্তু মারা যাবে। তাই বাধ্যতামূলক বলতে তারা এই উদ্ভিদের উপর একান্তই নির্ভরশীল।
উদ্ভিদ যদি না থাকে তাহলে তারা বেঁচে থাকতে পারবে না। এরপর দেখে নেব এদের গঠন। প্রথমে দেখেছিলাম যে আমরা এদেরকে যে যৌন জনন যারা করতে পারে তাদেরকে আবার দুটো ভাগে ভাগ করেছিলাম। এক হচ্ছে যাদের মধ্যে সেপ্টেট, মানে যাদের কোষগুলোতে এরকম আলাদা আলাদা প্রাচীর বিশিষ্ট কোষ রয়েছে তাদেরকে আমরা বলছি সেপ্টেট, কিন্তু এরা হচ্ছে অ্যাসেপ্টেড, অর্থাৎ কোষের মধ্যে কোনো আলাদা ভাগ নেই, একটাই কোষে একাধিক এরকম নিউক্লিয়াস দেখা যায়। আর এই স্টেজটাকে বলা হয় সিনোসাইটিক। এদের পুষ্টি পদ্ধতি মৃতজীবী হয় এবং পরজীবী। মৃতজীবী মানে কোনো ডেড অর্গানিক ম্যাটার থেকে এরা পুষ্টিরস সংগ্রহ করে, আর পরজীবী বলতে যে হোস্টকে এরা আক্রমণ করবে তার মধ্যে বিভিন্ন রোগের সৃষ্টি করে। এরপর দেখে নেব এদের জনন পদ্ধতি। এদের জনন পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। আস্তে আস্তে দেখে নেব যে কিভাবে এক এক করে তারা জনন পদ্ধতির মধ্যে ইনভলভ হয়। প্রথমেই আছে অযৌন জনন, আর দ্বিতীয় হচ্ছে যৌন জনন। অযৌন জনন হয় জুস্পোরের মাধ্যমে অথবা অ্যাপ্ল্যানোস্পোরের মাধ্যমে। তাহলে দেখে নিই অযৌন জনন এদের কিভাবে হচ্ছে। ধরো এখানে হাইফি রয়েছে, এটা হচ্ছে হাইফি, হাইফি হচ্ছে এন। হাইফি এরপর মাইসেলিয়াম তৈরি করে, আর এরকম যে লম্বা জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ফ্রুটিং বডি। এবার ফ্রুটিং বডিও এন আমাদের। এই যে ফ্রুটিং বডিটা আমরা দেখতে পাচ্ছি, এই ফ্রুটিং বডিটার একটা নাম আছে, এদের ক্ষেত্রে বলা হয় স্পোরেঞ্জিয়াম। এই স্পোরেঞ্জিয়ামের মধ্যেই আমাদের স্পোর তৈরি হয়। এই স্পোরকে বলা হয়, যেহেতু এরা স্পোরেঞ্জিয়ামের মধ্যে থাকে তাই বলা হয় স্পোরেঞ্জিওস্পোর। এই স্পোর গুলো এবার যখন বায়ুর মধ্যে ভেসে বেড়ায় তারা বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরে এই স্পোর গুলো আবার একই রকম ভাবে হাইফি তৈরি করে। তাহলে এই হচ্ছে আমাদের ফাইকোমাইসিটিসের অযৌন জনন। এবার এই অযৌন জননের মধ্যে যে রেণুগুলো আমরা দেখলাম, সেই রেণু যদি অচল প্রকৃতির হয়, অর্থাৎ তাদের মধ্যে যদি কোনো রকমের ফ্ল্যাজেলা না থাকে, তাহলে তাকে আমরা বলবো অ্যাপ্ল্যানোস্পোর। এর মধ্যে যদি দেখি ফ্ল্যাজেলা আছে তাহলে তাকে আমরা বলবো জুস্পোর। একে তো আমরা স্পোরেঞ্জিওস্পোর বলছি, এছাড়াও যদি এর নেচার বলতে চাই তাহলে কি বলবো, যদি দেখি ফ্ল্যাজেলা আছে তাহলে জুস্পোর, যদি দেখি ফ্ল্যাজেলা নেই তাহলে অ্যাপ্ল্যানোস্পোর। আর আমরা দেখলাম যে স্পোরেঞ্জিয়ামের মধ্যে স্পোরটা তৈরি হচ্ছে, এই আবরণীটা হচ্ছে স্পোরেঞ্জিয়াম, তাই এটা হচ্ছে এক ধরনের এন্ডোস্পোর। এবার দেখব যৌন জনন। যৌন জননের ক্ষেত্রে এখানে কতগুলো টার্ম আছে, আইসোগ্যামেট, অ্যানাইসোগ্যামেট, ওগ্যামেট। প্রথমে আগে জেনে নিই যে অ্যানাইসোগ্যামেট এন্ড আইসোগ্যামেট কাদেরকে আমরা বলি। গ্যামেট আছে, তাহলে এখানে ধরো এরকম দুটো গ্যামেট আছে, দুটো গ্যামেটই বাইরে থেকে দেখতে যদি একই রকমের হয় তাহলে তাকে বলবো আইসোগ্যামেট। যদি দেখি দুটো গ্যামেটের মধ্যে একটা বড় আরেকটা ছোট তাহলে তাকে বলবো অ্যানাইসোগ্যামেট। আর যদি দেখি একটা গ্যামেট হচ্ছে নিশ্চল, মানে সে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, অথচ ছোট যে গ্যামেটটা রয়েছে সে সহজেই চলাচল করতে পারে, অর্থাৎ সচল, এই ধরনের গ্যামেটদের আমরা বলবো ওগ্যামাস বা ওগ্যামেট। তাহলে দেখে নি যে যৌন জনন এদের ক্ষেত্রে কিভাবে হয়। যৌন জননে দেখে নেব কি, যে যৌন জনন মানে সেখানে গ্যামেট থাকবে, তাহলে এটা হচ্ছে একটা হাইফি বা মাইসেলিয়াম বলতে পারি। এখানে আরো একটা হাইফি রয়েছে, দুটো থেকেই আমরা গ্যামেট পাবো, দুটোই হচ্ছে এন। এবার এরপর আমরা পাবো জাইগোট। জাইগোট হচ্ছে 2n। তাহলে এখানে কি পেয়েছি আমরা, যে স্টেজটা আমরা পেয়েছি, প্রথম যে ধাপ যৌন জননের সেটা হচ্ছে প্লাজমোগ্যামি। প্লাজমোগ্যামি মানে কি বলেছিলাম, যেখানে সাইটোপ্লাজমের ফিউশন হচ্ছে, দুটো সেলে সাইটোপ্লাজমের ফিউশন হচ্ছে। প্লাজমোগ্যামির পরে যে স্টেজটা আমরা পেয়েছিলাম সেটা ছিল ডাইক্যারিয়ন স্টেজ। কিন্তু তোমরা মনে রাখবে যে ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে কোনো রকম আমরা ডাইক্যারিয়ন স্টেজ পাই না, এদের ডাইক্যারিয়ন স্টেজ নেই, কারণ প্লাজমোগ্যামির সাথে সাথে এত দ্রুত এদের নিউক্লিয়াস দুটো ফিউজ করে যায় যে ডাইক্যারিয়ন স্টেজটা এদের দেখা যায় না। তো এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে কোন স্টেজটা যৌন জননের ক্ষেত্রে দেখা যায় না, সেটা হবে ডাইক্যারিয়ন স্টেজ এদের নেই। এরপরে এটা হচ্ছে আমাদের জাইগট। জাইগটের বাইরেটা
এরপরে অনেকটা শক্ত মতো হয়ে যায়, এর মধ্যে রেণু থাকে। একে বলে, এই যে শক্ত মতো আবরণযুক্ত যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি তাকে বলে জাইগোস্পোর। তাহলে আমরা দেখেছিলাম যে রেণু আমরা কাকে বলবো, রেণু হচ্ছে সিঙ্গেল সেল, কিন্তু সেটা হবে হ্যাপ্লয়েড। কেবলমাত্র ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে আমরা দেখব যে এই জাইগোস্পোর যেটা রয়েছে সেটা হচ্ছে অর্থাৎ ডিপ্লয়েড। এরপর এখান থেকে আবার মিওসিসের মাধ্যমে রেণু তৈরি হবে। এরা একই রকম ভাবে আবার হাইফি, মাইসেলিয়াম, ফ্রুটিং বডি, এটা পূর্ণাঙ্গ ছত্রাক তৈরি করবে। এই হচ্ছে ফাইকোমাইসিটিসের যৌন জনন পদ্ধতি। কি কি পেলাম? প্রথমে দুটো একই প্রজাতির ফাইকোমাইসিটিসের জীব আমরা নিয়ে নিয়েছি, তাদের মধ্যে থেকে আমরা গ্যামেট পেয়েছি। গ্যামেট দুটোর ফিউশন হয়েছে। প্রথমে হচ্ছে প্লাজমোগ্যামি। প্লাজমোগ্যামি মানে হচ্ছে দুটো গ্যামেটের সাইটোপ্লাজমের মিলন, তার ফলে আমরা জাইগট পেয়েছি। জাইগট হচ্ছে 2n, কিন্তু এত দ্রুত প্লাজমোগ্রামির পরে জাইগটের এই স্টেজটা তৈরি হয়ে যায় বা ডাইকারিয়নটা সহজে আমরা দেখতে পাই না, তাই বলা হয় ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে ডাইকারিয়ন নেই। এরপরে জাইগটের বাইরে এটা শক্ত মতো আবরণ তৈরি হয় যাকে বলে জাইগোস্পোর, আর এই জাইগোস্পোরের মধ্যে স্পোর থাকে। একমাত্র ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে এই যে জাইগোস্পোর তৈরি হয় সেটা হচ্ছে ডিপ্লয়েড বা 2n। অন্যান্য প্রজাতির ক্ষেত্রে এগুলো হয় হ্যাপ্লয়েড বা n। মিওসিস হবে, মিওসিস হওয়ার পর এখানে স্পোর তৈরি হবে। স্পোর গুলো আবার প্রতিকূল পরিবেশে জার্মিনেট হয়ে একই রকম ভাবে হাইফি, মাইসেলিয়াম এগুলো তৈরি করবে। এদের উদাহরণ আমরা দেখে নিই। উদাহরণ হচ্ছে অ্যালবিউগো, রাইজোপাস আর মিউকর। অ্যালবিউগো সর্ষে গাছের পাতার মধ্যে এরকম স্পটের মতো কিছু ডিজিজ তৈরি করে। রাইজোপাসটাকে, রাইজোপাস হচ্ছে আমরা যে পাউরুটি খাই, পাউরুটির মধ্যে এই যে ছত্রাকগুলো জমে যায় এগুলো হচ্ছে আমাদের রাইজোপাস। আর মিউকর হচ্ছে, মিউকর ডাং বা গোবরের ওপর জন্মায়। তাহলে এই তিনটে উদাহরণ ভালো করে মনে রাখবে যে ফাইকোমাইসিটিসের উদাহরণ কি, অ্যালবিউগো, রাইজোপাস এবং মিউকর। এরপর চলে যাব আমরা ব্যাসিডিওমাইসিটিস। ব্যাসিডিওমাইসিটিসটা হচ্ছে এদের বাসস্থান যদি দেখি মাটি, বিশেষ করে কাঠ বা গাছের গুঁড়ি, বা অনেক সময় দেখবে যে বৃষ্টির মধ্যে গাছের গুঁড়িগুলো পচে যায়, সেই সমস্ত ভেজা গুঁড়ির ওপর এই ধরনের ছত্রাক জন্মায়। এদের গঠন যদি আমরা দেখি, মাইসেলিয়াম হয় শাখান্বিত, সেপ্টেড, অর্থাৎ এরকম হাইফির মধ্যে আলাদা আলাদা প্রাচীর দেখা যায় আর প্রত্যেকটার মধ্যে একটা করে নিউক্লিয়াস থাকে, তাই বলা হয় মাইসেলিয়াম এদের সেপ্টেড জাতীয় হয়। পুষ্টি পদ্ধতি মৃতজীবী, মিথজীবী অথবা পরজীবী। জনন পদ্ধতির মধ্যে দেখব, প্রথমেই দেখে নেব অঙ্গজ জনন। আচ্ছা, অনেক সময় দেখবে বইয়ের মধ্যে অযৌন জনন আর অঙ্গজ জনন আলাদা করে লেখা থাকে, কিন্তু অঙ্গজ জনন অযৌন জননেরই একটা টাইপ। তো এদের অঙ্গজ জনন কিভাবে হয়? খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে। ফ্র্যাগমেন্টেশন বলতে কি, এখানে একটা ছত্রাক রয়েছে, যেহেতু এরা সেপ্টেড, আলাদা আলাদা এরকম কোষ থাকবে, মাঝখান থেকে ভেঙে গিয়ে প্রত্যেকেই আলাদা হয়ে যায়, তারপর আবার গ্রো করে, মানে মাঝখান থেকে টুকরো টুকরো করে ভেঙে যায়। এই পদ্ধতিকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন, খণ্ডীভবন। এদের ক্ষেত্রে কিন্তু অযৌন জননে কোনো রকম অযৌন রেণু থাকে না, তাই অযৌন জনন কেবলমাত্র অঙ্গজ জননের মাধ্যমেই হয়। যৌন জননে কোনো রকম গ্যামেট থাকে না। তাহলে যৌন জননটা কি ম্যাডাম? এতক্ষণ তো আমি বলছিলাম যে যৌন জনন বলতে তাকেই বলবো যেখানে দুটো গ্যামেটের ফিউশন হবে বা মেটিং হবে। তাহলে এখানে আবার বলছেন গ্যামেট থাকে না, কিভাবে হয়? তাহলে দেখে নি এদের যৌন জনন কিভাবে হয়। ধরো এটা একটা হাইফি রয়েছে, আবার এখানে আরো একটা হাইফি রয়েছে, দুটোই কিন্তু একই প্রজাতির হবে, কারণ যৌন জনন আমরা দেখেছি যে মেটিং টাইপ এক হতে হবে। এদের ক্ষেত্রে কি হয়, দুটো হাইফি ফিউজড করে যায়। দুটো হাইফি ফিউজ করার পরে কিন্তু এরা দুটো হাইফি ফিউজ করার মাধ্যমে এরা যৌন জনন সম্পন্ন করে। এখানে লিখছি ফিউশন অফ হাইফি। এর ফলে এদের যে ফ্রুটিং বডিটা তৈরি হয় একে বলে ব্যাসিডিও কার্প। আর এই ব্যাসিডিও কার্পের মধ্যে যে রেণুটা থাকে তাকে বলে ব্যাসিডিও স্পোর। এই স্পোরগুলো বাতাসের মধ্যে যখন ভেসে বেড়ায় আবার তখন একই রকম ভাবে হাইফি তৈরি করে।
তাহলে দেখলাম গ্যামেট ছাড়াও হাইফি দুটো একসাথে ফিউজড হয়ে গিয়ে কিন্তু এরা যৌন জনন সম্পন্ন করছে। আর এদের ফ্রুটিং বডির নাম কি? এদের ফ্রুটিং বডিটাকে আমরা আলাদা একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে ব্যাসিডিওকার্প। ব্যাসিডিওকার্পের মধ্যে যে রেণুটা পাচ্ছি সেটা হচ্ছে ব্যাসিডিওস্পোর। এই জন্য এই গ্রুপটার নাম হয়েছে ব্যাসিডিওমাইসিটিস। এদের উদাহরণ কি? উস্টিল্যাগো, পাক্সিনিয়া, অ্যাগারিকাস, টোডস্টুল। তার মধ্যে অ্যাগারিকাস বা টোডস্টুল এটা আমরা জানি মাশরুম, ব্যাঙের ছাতা এইসব। উস্টিল্যাগো কি করে? স্মার্ট ডিজিজ তৈরি করে। পাক্সিনিয়া রাস্ট ডিজিজ তৈরি করে। দুটোই দেখা যায় গমের মধ্যে। খুব ভালো করে মনে রাখবে যে কোনটা কোন গ্রুপের উদাহরণ আর কোনটা কোন জাতীয় রোগ তৈরি করছে। এরপর দেখবো আমরা অ্যাস্কোমাইসিটিস। অ্যাস্কোমাইসিটিস হচ্ছে মৃতজীবী, মিথজীবী, পরজীবী। যেহেতু ছত্রাক সম্পর্কে পড়ছি, এগুলোই তাদের প্রধান পুষ্টি পদ্ধতি। আর বাসস্থান, এরাও ওয়ার্ম এবং হিউমিড কন্ডিশন মানে গরম এবং উষ্ণ জায়গাতে এদের দেখতে পায়। গঠন কি? এদের মাইসেলিয়াম শাখান্বিত। শাখান্বিত বলতে কি বোঝায়? সেপ্টেড। কোষগুলো এরকম আলাদা আলাদা থাকে। এরা বহুকোষী হলেও এদের মধ্যে ইস্ট হচ্ছে এককোষী। ইস্টের দুটো জেনাস হচ্ছে স্যাকারোমাইসিস এবং মোনাস্কাস। ইস্ট কি কাজে লাগে? ইস্ট হচ্ছে আমাদের পাউরুটি তৈরিতেও কাজে লাগে, অ্যালকোহল প্রস্তুতিতেও কাজে লাগে। মনে রাখবে একমাত্র ইস্ট হচ্ছে এককোষী। এদের পুষ্টি পদ্ধতি মৃতজীবী, এরা বিয়োজক রূপে থাকে, পরজীবী এবং কপ্রোফিলাস। তাহলে বিয়োজক মানে কি আর কপ্রোফিলাস মানে কি? বিয়োজক বলতে ধরো এখানে একটা কোনো মৃত গাছ রয়েছে, এর ওপর যখন ছত্রাক জন্মাবে তখন কি করবে? এটাকে, এই মৃত যে গাছটা রয়েছে একে আস্তে আস্তে টুকরো টুকরো করে ভেঙে ফেলবে। এর ফলে এই বিয়োজিত পদার্থগুলো আবার মাটিতেই মিশে যাবে। যেহেতু এই ডেড অর্গানিক ম্যাটার থেকে এগুলো আবার মাটিতেই মিশে যাচ্ছে বিয়োজিত হওয়ার মাধ্যমে, আর এই পদ্ধতিতে সাহায্য করে এই ধরনের ছত্রাকগুলো, তাই এদেরকে বলা হয় বিয়োজক বা ডিকম্পোজার। আর কপ্রোফিলাস মানে হচ্ছে এরা যেহেতু গোবর বা ডাং বা মলমূত্রের উপরেও এরা জন্মাতে পারে, সেই জন্য এদেরকে বলা হয় কপ্রোফিলাস। জনন পদ্ধতি, জনন পদ্ধতির মধ্যে প্রথমে দেখে নেব অঙ্গজ জনন। অঙ্গজ জনন পড়ার সময় আমরা দেখেছিলাম একটা আলাদা পদ্ধতির কথা আমরা বলেছিলাম। কি ছিল সেটা? সেটা হচ্ছে বাডিং, আরেকটা হচ্ছে ফিশন। বাডিংটা কি? ধরো একটা ইস্ট রয়েছে এরকম, এর মাথার উপর ছোট্ট একটা কুড়ির মতো জিনিস জন্মায়, এইটা আবার আলাদা হয়ে গিয়ে দুটো ইস্টের জন্ম দেয়, তাই এটাকে বলা হয় বাডিং। আর ফিশন হচ্ছে দুটো কোষ রয়েছে, একটা ইস্ট রয়েছে, এই একটা থেকে দুটো কোষ তৈরি করবে। বাডিং এর ক্ষেত্রে কি হয়? একটা এখানে বড় কোষ রয়েছে আর তার মাথার উপরে ছোট্ট একটা কুড়ির মতো জিনিস দেখতে পাচ্ছি। আর ফিশনের ক্ষেত্রে কি হয়? দুটো সমান সমান কোষ তৈরি করছে। অযৌন জননের ক্ষেত্রে কি হয়? এরা যে স্পোরটা তৈরি করে তাকে বলা হয় কনিডিওস্পোর। আমরা দেখে নিই যে কি রকম ভাবে এদের অযৌন জনন সম্পন্ন হয়। ধরো এখানে একটা হাইফে রয়েছে, হাইফিটা এখান থেকে এরকম মাইসেলিয়াম তৈরি করেছে, এটা হচ্ছে মাইসেলিয়াম, এটা হচ্ছে এন, হাইফিও এন, এন অর্থাৎ হ্যাপ্লয়েড। এদের যে ফ্রুটিং বডি তৈরি আছে একে বলা হয় অ্যাসকোস্কার। আর এই ফ্রুটিং বডির মধ্যেই এরকম কিছু স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, এদেরকে বলা হয় কনিডিয়া। এই কনিডিয়ার মধ্যে এই রেণুগুলো থাকে। আসলে এই রেণুগুলো যেহেতু বাইরের দিকে বেরোয়, মানে এগুলো একটা রেণু, এদের বাইরে সেরকম কোনো আবরণ থাকে না, এগুলো রেণুগুলো হচ্ছে এই কনিডিয়া থেকে রেণুগুলো আবার বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে আবার হাইফি তৈরি করবে। এই কনিডিয়ার মাধ্যমেই এরা অযৌন জনন সম্পন্ন করে। এরপর দেখে নেব যে যৌন জনন কিভাবে হয়। একই রকম ভাবে এরা যৌন জনন সম্পন্ন করে। এইরকম ভাবে দুটো মাইসেলিয়াম থাকে, তাদের থেকে গ্যামেট তৈরি হয়, গ্যামেট তৈরি হওয়ার পরে জাইগোট তৈরি হবে। আর আমরা দেখেছিলাম ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে কোন রকম ডাইক্যারিয়ন স্টেজ থাকে না, এদের ক্ষেত্রে সব রকমের স্টেজই আমরা দেখতে পাবো। প্লাজমোগ্যামি অর্থাৎ সাইটোপ্লাজমের ফিউশনও দেখতে পাবো, ডাইক্যারিয়ন স্টেজও দেখতে পাবো, আবার ডাইক্যারিয়নের পরে ক্যারিওগ্যামি, যেকে বলছি ক্যারিওগ্যামিও থাকবে,
অর্থাৎ নিউক্লিয়াসের ফিউশনের ফলে আমরা ডাইক্যারিয়ন পাচ্ছি। আবার শেষ যেটা স্টেজ মিওসিস, সেটাও আমরা দেখতে পাবো। জাইগট তৈরি হবে, জাইগট হচ্ছে আমাদের 2n। জাইগটের পরে এখানে আবার ফ্রুটিং বডি তৈরি হবে, একে বলা হয় অ্যাসকোস্কার। আর এর মধ্যে আবার এই রেণুগুলো থাকবে, এগুলো প্রতিকূল পরিবেশে রেণু, এই রেণুগুলো আবার বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে অনুকূল পরিবেশে আবার জার্মিনেট করবে। এই হচ্ছে যৌন জনন। তাহলে এদের উদাহরণগুলো দেখিনি। এদের উদাহরণ হলো ইস্ট, কি কাজে লাগে? অ্যালকোহল তৈরি করতে। আবার ব্রেড তৈরিতেও কাজে লাগে। পেনিসিলিয়াম খুব গুরুত্বপূর্ণ একটা ছত্রাক, যেটা থেকে আমরা পাই পেনিসিলিন। বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং এই পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন, যেটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজে লাগে। অ্যান্টিবায়োটিক কি? ব্যাকটেরিয়াকে মারতে এটা সাহায্য করে। আর অ্যাসপারজিলাস, অ্যাসপারজিলাস থেকে আমরা সাইট্রিক অ্যাসিড পাই। আর অ্যাফ্লাটক্সিন নামে এক প্রকার টক্সিন পাই, যেটা আমাদের ক্যান্সারের জন্য দায়ী। ক্ল্যাভিসেপস, ক্ল্যাভিসেপস থেকে এলএসডি নামক এক প্রকার কেমিক্যাল পাওয়া যায়, যেটা হ্যালুসিনেশন তৈরি করে। হ্যালুসিনেশন মানে একটু ভ্রমের মতো বা মাথা ঘোরায়। আর রয়েছে নিউরোস্পোরা। নিউরোস্পোরা যেমন তোমরা জানবে যে মটর গাছের উপর আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চালাই, তেমনি নিউরোস্পোরা কিন্তু বিভিন্ন রকম বায়োকেমিক্যাল আর জেনেটিক স্টাডির জন্য এই নিউরোস্পোরা ব্যবহার করা হয়। আর মোরালস আর ট্রাফলস, এই দুটো কেবলমাত্র এই গ্রুপের খাদ্য উপযোগী ছত্রাক। লাস্ট রয়েছে ডিউটেরোমাইসিটিস। ডিউটেরোমাইসিটিসের মধ্যে কোনো রকম যৌন জনন দেখা যায় না, তাই এদেরকে আলাদা একটা গ্রুপের মধ্যে রাখা হয়েছে। এরা ডিউটেরোমাইসিটিস। এদের মাইসিলিয়াম বা হাইফিটা কিরকম দেখতে হয়? এদের মাইসিলিয়াম হাইফিও কিন্তু সেপ্টেট হয়, অর্থাৎ কোষগুলো আলাদা আলাদা প্রাচীর দিয়ে আলাদা করা থাকে, অর্থাৎ মাইসিলিয়াম লিখতে পারি সেপ্টেট বা শাখান্বিত। তাহলে এই ছিল আমাদের ছত্রাক সম্পর্কে বিস্তারিত আলোচনা। তোমাদের এই ইউনিটটা এখানেই শেষ হচ্ছে। কেবলমাত্র আর.এইচ. হুইটেকারের যে বাকি দুটো রয়েছে গ্রুপ বা রাজ্য, প্ল্যান্ট এবং অ্যানিমাল, সেটা আলাদা করে আমরা পড়বো। আমাদের মনেরা, প্রোটিস্টা এবং ছত্রাক এখানেই কমপ্লিট। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।